আজকে বাসায় যেতে একটু লেট হবে, তুমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো। আসসালামু আলাইকুম টেকি পার্কবাসী, দীর্ঘ 3 মাস পরে আবারও ব্যাক করলাম ইনডেপথ রিভিউ নিয়ে। যদিও এতদিন তেমন কোনো ভিডিও দেওয়া হয়নি, তো চলেন সকল অবসান কাটিয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ভিডিওতে কথা বলবো রেডমি K80 এর সাকসেসর রেডমি K90 এই ফোনটা নিয়ে। গতবারের K80 থেকে এবারের K90 তে কিন্তু অনেক চেঞ্জেস লক্ষ্য করবেন, বিশেষ করে ডিজাইন, প্রসেসর আর ক্যামেরাতে আপগ্রেড এনেছে। আর 50,000 টাকার মধ্যে এটা একটা কমপ্লিট প্যাকেজ বলাই যায়। তবে আজকের ভিডিওতে আমরা এটা রিয়েল লাইফ টেস্ট করে দেখব আসলে আপগ্রেডগুলো ওর দিকই না। যাই হোক, ফোনটা কিন্তু চায়নার বাজারে অনেকদিন আগেই লঞ্চ হয়েছে। সেই সাথে ফোনটা কিন্তু 12256 GB এবং 12512 GB দুইটাই স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। আর হ্যাঁ, ফোনটা কিন্তু SMS গ্যাজেট থেকেই হাতে পাওয়া। SMS গ্যাজেটে আপনারা পাবেন সব ধরনের অফিসিয়াল ও আনঅফিসিয়াল স্মার্টফোন। শুধু ফোনই না, যে কোনো গ্যাজেট কিনতে ভিজিট করুন SMS গ্যাজেটের ফেসবুক পেজ ও ওয়েবসাইটে। তাছাড়া চলে যেতে পারেন তাদের শপেও। ডেসক্রিপশনে সব ডিটেলস দেওয়া থাকলেও প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। তো স্পন্সর শেষ করে চলেন ডুব দেই এর বিস্তর আলোচনায়। আমি পারভেজ জামান স্বাধীন আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন টেকি পার্ক। শুরুতেই এর ডিজাইন নিয়ে কিছু বলতেই হয়, কারণ শাওমি আগেরবারের K80 এর ডিজাইন থেকে সরে এসে অনেকটাই আইফোনের মতো ডিজাইন করেছে। সামনে এবং পিছনের সাইড থেকে দেখলে অনেকটা আইফোনের ফিল পাওয়া যায়। সাইড প্যানেলটা অ্যালুমিনিয়ামের আর ব্যাক প্যানেলটা হলো গ্লাস বিল্ড। 206 গ্রাম ওজন হলেও ফোনটা কম্প্যাক্ট আর কিছুটা ছোট হওয়ায় ফার্স্ট ইমপ্রেশনে এর হ্যান্ড ফিলটা বেশ ইমপ্রেসিভ লেগেছে। বিল্ড কোয়ালিটি বেটার হওয়ায় প্রিমিয়াম ফিল দেবে। আর কর্নারগুলো রাউন্ড করেছে, পাশাপাশি এডজগুলো সামান্য কার্ভ, তাই গেমিংয়ের সময় গ্রিপটা ভালোই পাওয়া যাচ্ছিল। তবে এক হাতে চালানো গেলেও হাত থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই একটা ব্যাক কভার ইউজ করাই বেটার হবে। বাই দ্য ওয়ে, আগেরবারের মতো এখানেও ব্যবহার করা হয়েছে IP68 এর ডাস্ট টাইট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স। তাছাড়া বাটন অ্যান্ড পোর্টসেও সব কিছুই পেয়ে যাচ্ছেন, ইনক্লুডিং আয়ার ব্লাস্টার, তাই দুশ্চিন্তার কিছু নেই। সিম ট্রেতে 2টা ন্যানো সিম কার্ড ব্যবহার করতে পারবেন, আলাদা মেমোরি কার্ডের অপশন পাবেন না। ওভারঅল এর বিল্ড কোয়ালিটি ও হ্যান্ডফিল নিয়ে কমপ্লেন করার অপশন নেই। তবে এর ডিজাইনটা কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন। হ্যান্ডফিলের পাশাপাশি এই ফোনটার আরেকটা জিনিস আপনাকে মুগ্ধ করবে, আর সেটা হলো এর ডিসপ্লে। ফোনটাতে থাকছে 6.59 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, যেটা 120 হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে। সামনাসামনি দেখলেই বুঝবেন ডিসপ্লেটা আসলেই জোস। কালার রিপ্রোডাকশন, ডিপ ব্ল্যাকগুলো আমরা টেস্ট করে দেখেছি। কালারগুলো ক্লোজ টু অ্যাকুরেট মনে হয়েছে, আর ডিপ ব্ল্যাকটাও প্রপারলি প্রডিউস করতে পারছিল। 120 হার্জ রিফ্রেশ রেটটা ইউএফও টেস্টে শো না করলেও ক্রোমে বা অন্যান্য অ্যাপস সব জায়গাতেই প্রপারলি 120 হার্জ পুশ করতে পারে, যা আমাদের টেস্টিংয়ে দেখেছি। 2560 হার্জ PWM ডিমিংও ভালোভাবেই কাজ করছিল, এখানে কোনো ফ্লিকারিং লক্ষ্য করিনি। তাছাড়া 68 বিলিয়ন কালার্স, ডলবি ভিশন, HDR ভিভিড আর HDR10+ সাপোর্ট থাকার কারণে কন্টেন্ট ওয়াচিংয়ে এই ডিসপ্লেটা অনেক বেশি বেটার এক্সপিরিয়েন্স দিতে পারে। ব্রাইটনেস নিয়ে যদি বলি, তাহলে এতে থাকছে 3500 নিটস পিক ব্রাইটনেস এবং 1200 নিটস HBM ব্রাইটনেস, যার কারণে ডিরেক্ট সানলাইটেও ফোনটা ব্যবহার করতে তেমন কোনো প্রবলেম ফেস করিনি আমরা। এর ডিসপ্লে যথেষ্ট ব্রাইট এবং ক্লিনই মনে হয়েছে। ডিসপ্লে প্রোটেকশনের জন্য ফোনটাতে ব্যবহার করা হয়েছে শাওমির নিজস্ব ড্রাগন ক্রিস্টাল গ্লাসের প্রোটেকশন। তবে আমি রেকমেন্ড করব এক্সট্রা প্রোটেকশন ব্যবহার করার। অন্যদিকে সিকিউরিটির জন্য ব্যবহার করা হয়েছে আল্ট্রাসনিক ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা কিন্তু বেশ ফাস্ট এবং স্মুথ মনে হয়েছে আমার কাছে। মোট কথায় ডিসপ্লেটা যথেষ্ট ভালোই বলবো। তো চলেন পারফরমেন্স সেকশনটা শুরু করি এর সফটওয়্যার এক্সপিরিয়েন্স দিয়ে। সফটওয়্যারের দিক থেকে ফোনটা চলে HyperOS 3 বেসড অন Android 16। এখন HyperOSটা কিন্তু অনেকটাই iOS 26 এর লিকুইড ইউআইয়ের মতো করেছে। তাছাড়া শাওমি বরাবরই তাদের ইউআইতে কাস্টমাইজেশনের ব্যাপক সুযোগ দিয়ে দেয়। তবে আপডেটের পরে শাওমির অনেক ফোনেই অপটিমাইজেশনের প্রবলেম দেখা যায়, যেমনটা রেডমি টার্বো 4 প্রোতে আপডেট দিয়ে ফেস করেছি। বিশেষ করে ব্যাটারি ব্যাকআপটা নোটিসেবলভাবে ড্রপ করেছে। যাই হোক, আপাতত এই ফোনটাতে আমরা তেমন কোনো ইস্যু ফেস করিনি, তবে আপডেটের পর কেমন হবে সেটা নিয়ে চিন্তিত। এছাড়াও সফটওয়্যারের কথা যেহেতু বলা হয়েছে, তাহলে আপডেট পলিসিও জানিয়ে দিই। ফোনটায় আপনারা 4 বছরের মেজর এবং 6 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। আরেকটা কথা বলে দেই, ফোনটা চাইনিজ ভেরিয়েন্ট, তাই এতে ভরপুর চাইনিজ ব্লটওয়্যার পাবেন, এটাতে সন্দেহ নেই। আপনি কিন্তু চাইলে সহজে এগুলো রিমুভও করতে পারবেন। এগুলো ব্যতীত ফোনটা কিন্তু যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট এক্সপিরিয়েন্স দিবে আপনাকে। কোনো ধরনের ল্যাগ বা স্টার্টার লক্ষ্য করবেন না। আর হ্যাঁ, অনেকেই কিন্তু চাইনিজ ভেরিয়েন্টের ফোন নিতে ভয় পান এর নোটিফিকেশন ইস্যুর জন্য। তো শাওমি কিন্তু এটা এবার ফিক্স করেই HyperOS 3 লঞ্চ করেছে, তাই নোটিফিকেশন ইস্যু নিয়ে চিন্তামুক্ত। তো চলেন এবার দেখে আসি এর পারফরমেন্স সেকশনটা।
পারফরমেন্সের জন্য ফোনটাতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 8 এলিট, আর র্যাম ও স্টোরেজ হিসেবে ফোনটাতে রয়েছে LPDDR5X টাইপের র্যাম এবং UFS 4.1 টাইপের স্টোরেজ। আপডেটেড স্টোরেজ টাইপ থাকায় অ্যাপ ওপেনিং যথেষ্ট ফাস্ট আর মাল্টিটাস্কিংটাও ভালো ছিল। 10-12টা অ্যাপ ব্যাকগ্রাউন্ডে ইজিলি ধরে রাখতে পারে। আমাদের টেস্টিংয়ে এই ফোনের স্টোরেজ ও র্যাম ম্যানেজমেন্ট নিয়ে তেমন কোনো ইস্যু পাইনি। তাছাড়া ফোনটা দিয়ে আমরা কিছু টেস্ট করেও দেখেছি। ফোনটার পারফরমেন্স এবং স্টেবিলিটি কেমন সেটা দেখতে প্রথমেই আমরা AnTuTu বেঞ্চমার্ক টেস্ট করেছি। সেখানে পেয়েছি 32,61,899 স্কোর। গিকবেঞ্চে সিঙ্গেল করে পেয়েছি 2,251 স্কোর এবং মাল্টি করে পেয়েছি 8,230 স্কোর। এছাড়াও AnTuTuতে স্টোরেজ টেস্ট করেছি, সেখানে পেয়েছি 2,14,006 স্কোর। স্কোরের দিক দিয়ে এটা বেটার পারফর্ম করবে এটা আমরা সবাই জানি, যেহেতু স্পেক ওয়াইজ এখানে বেটার হার্ডওয়্যার রয়েছে। তবে অপটিমাইজেশনটাই কিন্তু একটা ফোনের মেন বিষয়। তাই ফোনটার এমন স্কোর দেখে আরেকটু চাপ দিতে আমরা 3D মার্কের ওয়াইল্ড লাইফ এক্সট্রিম স্ট্রেস টেস্ট করেছিলাম। সেখানে ফোনটা 53 ডিগ্রি টেম্পারেচার উঠতে দেখেছি এবং স্টেবিলিটি স্কোর পেয়েছি 68%। স্টেবিলিটি স্কোর ঠিকঠাক, তবে ফোনটার হিটিং ইস্যু ছিল ভয়ের কারণ। এই তীব্র শীতের মাঝেও 53 ডিগ্রি টেম্পারেচার টাচ করাটা আমার কাছে একটু উইয়ার্ডই লেগেছে। এখানে থাকা কুলিং সিস্টেমটা আদৌ কাজ করছে কিনা প্রশ্ন থেকেই যায়। স্ট্রেস টেস্টকে সাইডে রেখে আমরা গেমিং করেও দেখেছিলাম ফোনটা কেমন হিট জেনারেট করতে পারে। কয়েকটা গেমের ক্ষেত্রে, বিশেষ করে কার এক্স স্ট্রিটের মতো গেমগুলো টানা খেললে কিছুটা হিট জেনারেট করে এই শীতের মধ্যেও। তবে পারফরমেন্সে তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করিনি। গ্রাফিক্সগুলো হাই করে দিয়ে FPS নো লিমিটে গেম খেলেছিলাম। এখানে এভারেজে FPS পেয়েছি 58 এর মতো। এই ধরনের হেভি গেমেও FPS ড্রপ না করাটা আসলেই ইমপ্রেসিভ ব্যাপার। অন্যদিকে আমরা জেনশিং ইম্প্যাক্টটাও খেলেছি। দুইটা গেমে গ্রাফিক্স কোয়ালিটি ছিল অনেক বেটার। কাস্টম 60 FPS এ গেম খেলার সময় কোনো ফ্রেম ড্রপ পাইনি। এভারেজে 59 FPS ধরে রাখতে পারে। হাইয়েস্ট গ্রাফিক্সে 30 FPS এ গেম খেলা যায়। এখানেও খুব একটা ফ্রেম ড্রপ বা ল্যাগ ফেস করিনি আমাদের টেস্টিং পিরিয়ডে। পাবজিতে কিন্তু 120 FPS এর সাপোর্টটা এখনো দেয়নি। ম্যাক্স 90 FPS এ গেম খেলা যায়। এখানে এভারেজে 88 FPS পেয়েছি। এ সময় সুপার স্মুথে গেম খেলেছিলাম আমরা। এখানে গেম প্লেও ছিল যথেষ্ট স্মুথ। TDM এ তো নর্মালি ভালো পারফর্ম করে, ক্লাসিক বা র্যাঙ্ক ম্যাচেও এটার পারফরমেন্স নিয়ে প্রশ্ন নেই। বাই দ্য ওয়ে, ফুটবল গেমটাও কিন্তু আমরা টেস্ট করে দেখেছি। এখানে স্টেডিয়াম প্লেয়ার গ্রাফিক্স হাই করে দিয়ে গেম খেলে এভারেজে FPS পেয়েছি 58। এখানে গ্রাফিক্স যেমন ক্লিয়ার ছিল, সেই সাথে কোনো ধরনের ল্যাগ বা ডিলে পাইনি। ওভারঅল বলতে গেলে এর গেমিং পারফরমেন্স নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই। ফ্ল্যাগশিপ টাইপের গেমিং এক্সপিরিয়েন্স পাবেন এটা আশা করা যায়। তবে হিটিংটা নিয়ে চিন্তার বিষয়। শীতের সময় গেমিংয়ে হিটটা সহনীয় হলেও গরমে বোঝা যাবে আসলে কেমন পরিমাণ হিট জেনারেট করতে পারে এই ফোনটাতে ব্যাটারি হিসেবে থাকছে 7100 mAh এর ব্যাটারি, যেটা কিন্তু আজকাল প্রায় অনেক ফোনেই দেখা যায়। এছাড়াও চার্জিং এর জন্য বক্সে পাচ্ছেন 100 ওয়াটের ফাস্ট চার্জার। আমাদের টেস্টিং এ ফোনটা 4% থেকে 100% এই 96% চার্জ হতে সময় লেগেছে প্রায় 50 মিনিটের মতো। তাহলে বুঝতেই পারছেন ফোনটা চার্জিং এর দিক থেকে বেশ ফাস্ট। যাই হোক, ফোনটাতে থাকছে 22.5 ওয়াটের রিভার্স চার্জিং এর সাপোর্ট। তবে দুঃখজনক ব্যাপার হলো এই বাজেটের ফোনে ওয়্যারলেস চার্জিং এর সাপোর্টটা না থাকা। নেটওয়ার্ক অ্যান্ড কানেক্টিভিটিতে আপনারা পেয়ে যাবেন 5G'র সাপোর্ট। এছাড়াও ব্যবহার করতে পারবেন ডুয়াল ন্যানো সিম কার্ড। সেই সাথে ওয়াইফাই 6, ব্লুটুথ 5.4 এবং NFC-র মতো প্রয়োজনীয় সবকিছুই পাবেন ফোনটাতে। সবশেষে দরকারি সকল সেন্সরগুলোই পাবেন এই ফোনটাতে। তাছাড়া নেটওয়ার্ক টেস্ট করেও কোনো ধরনের সমস্যা ফেস করিনি। স্পিড টেস্টের রেজাল্টগুলোও ঠিকঠাক। পারফরমেন্স সেন্ট্রিক ফোন হলে ক্যামেরা যে ডাউনগ্রেড হবে এটা কিন্তু সবসময় হয় না, আর এটার প্রমাণ হতে পারে এই ফোনটা। এটা বলার কারণ হচ্ছে এখন কিন্তু রেডমি K সিরিজের বেস ভেরিয়েন্ট মানে এই K90তেই একটা 50 মেগাপিক্সেল f2.2 অ্যাপারচারের OmniVision OB50M এর টেলিফটো সেন্সর দিয়েছে, যেটা কিন্তু 2.5x অপটিক্যাল জুম সাপোর্ট করে। আর এটা কিন্তু K80তে ছিল না। তাছাড়া বাকি ক্যামেরাগুলো আগের মতোই। প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেল f1.9 অ্যাপারচারের OmniVision OB50 লাইট হান্টার 800 সেন্সর। সেই সাথে থাকছে 8 মেগাপিক্সেল f2.2 অ্যাপারচারের OmniVision OB08F আলট্রা ওয়াইড সেন্সর এবং সর্বশেষ ফ্রন্টে থাকছে 20 মেগাপিক্সেলের সেলফি শুটার। তবে ক্যামেরা সেটআপ ভালো হলেও অপটিমাইজেশনের ঘাটতি কিন্তু প্রায় রেডমির সব ফোনেই দেখা যায়। তাই এই ফোনটার ক্যামেরা টেস্ট করেছিলাম আউটডোরে। মেইন ক্যামেরার ছবিগুলো দেখে প্রথমে যেটা নোটিস করেছি তা হলো রেডমি আগের তুলনায় কিছুটা হলেও বেটার ছবি প্রোভাইড করতেছে। কিছুটা কালচে কন্ট্রাস্টি ভাব এখনো ভিজিবল, তবে ডিটেলস ডাইনামিক রেঞ্জগুলো ভালো ছিল। ব্যাকগ্রাউন্ডগুলোকে ভালোভাবে এক্সপোজ করতে পেরেছে। কালার টোন হোয়াইট ব্যালেন্সটাও কিছুটা ওয়ার্মিশ টাইপের। তবে 2.5x টেলিফটোতে আবার সেই পুরনো হালকা ফ্যাকাশে ভাব লক্ষ্য করা যায়, কিছুটা ডাল টোন আর কি। এখানে ডিটেলসটা আরেকটু বেটার আশা করেছিলাম, তবে ছবিগুলো দেখতে ভালোই লাগে। পোর্ট্রেটে যেটা খেয়াল করলাম, এখানেও মেইন ক্যামেরা আর টেলিফটো লেন্সের মধ্যে কালার টোনের ডিফারেন্স স্পষ্ট, আর এডজ ডিটেকশনটা আরও বেটার করা যেত।
তবে এতটুকু বলবো যে আগের থেকে ভালো ছবি প্রডিউস করতে পারছিল। আলট্রা ওয়াইডের ছবিগুলো বেসিক 8 মেগাপিক্সেলের মতোই, মাঝে মাঝে কিছু এক্সপেনশনাল ছবি দেয়, তবে বেশিরভাগই ডিসেন্ট, আর ডিটেলসটা এভারেজই বলবো। তাছাড়া ওয়াইড রেঞ্জটা আবার ভালোই ছিল। ফ্রন্ট ক্যামেরাতে ডিটেলস ভালো ধরে রাখে, ফেসের টেক্সচারগুলো ভিজিবল, মোটামুটি ভালোই বলতে হয় এর সেলফি ক্যামেরার পারফরমেন্সকে। ভিডিওর ক্ষেত্রে পেছনের ক্যামেরা দিয়ে 8K 30fps ও 4K 60fps এ ভিডিও রেকর্ড করা সম্ভব, কিন্তু সমস্যা হচ্ছে ভিডিওতে শেকিনেস আছে, ফোকাস জিটারও সামান্য ফেস করেছি, তবে কোয়ালিটি গুড এনাফ। 4K 60fps এ OIS থাকার কারণে স্টেবল ফুটেজ পাওয়া যাচ্ছিল, তবে এখানেও ফোকাস জিটার রয়েছে, ভিডিওতে আরও অপটিমাইজেশন প্রয়োজন। সামনের ক্যামেরা দিয়ে 1080p 60fps এ ভিডিও রেকর্ড করা যায়। প্রায় 50,000 টাকার একটা ফোনে সেলফিতে 4K সাপোর্ট নেই, এটা রীতিমতো একটা ক্রাইম। ভিডিও কোয়ালিটি 1080pতে কেমন হওয়ার কথা এটা তো আপনারা জানেনই। সবশেষে বলাই যায় Xiaomi তাদের ক্যামেরায় সামান্য হলেও পরিবর্তন এনেছে, তবে এটা আমার কাছে এনাফ মনে হয়নি, স্টিল অপটিমাইজেশন দরকার। সব মিলিয়ে বলতে গেলে Redmi K90 নিয়ে যদি আমার অপিনিয়ন জানতে চান, তাহলে আমি বলবো স্পেক ওয়াইজ এটা যথেষ্ট ভালো, এটা বলতেই হয়। সেই সাথে পারফরমেন্সের দিক দিয়ে এটা 50,000-এর মধ্যে ভালো একটা অপশন, তবে এর কিছু ল্যাকিংস আছে যেগুলো এটাকে সামান্য পিছিয়ে রাখে, যার মধ্যে প্রথমে এর হিটিং ইস্যুটা থাকবে। তাছাড়া এর ক্যামেরা পারফরমেন্সটা স্পেক অনুযায়ী আরেকটু অপটিমাইজড হতে পারতো। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি টেকি পার্কের সাথেই থাকবেন।